কেমন লাগছে তানিয়া আমাদের নতুন বাড়ি? খুব ভালো, এতদিন বাদে আমার নিজের বাড়ি। একদম, এই বাড়ির সবটুকুতে আমার যতখানি অধিকার ততখানি অধিকার তোমার। আজ থেকে তোমার আর আমার মাঝে সব ভেদাভেদ ঘুচে যাক, সব। সত্যি বলছো দেবদূত? সত্যি। জানো দেবদূত, আমার না মাঝে মাঝে খুব ভয় করে। ভয়? হ্যাঁ ভয়। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না। এই দেখো, আজকের দিনে ওসব বলতে নেই বোকা। আজ না আমাদের বিয়ে, একটা নতুন জীবনের আরম্ভ। আজ থেকে আর হারানোর কথা ভাববই না আমরা। যদি হঠাৎ ঝড় ওঠে, আচমকা সব খড়কুটোর মতো ভাসিয়ে দেয়। কি ওটা? কি? আরে কাক, সামান্য একটা কাক। মফস্বল ছোট শহর, বুঝতেই পারছো। উইয়ের ঢিবি থেকে কাকের বাসা সবই এখানে পাবে। তা বলে এত রাতে? কি? কিছু না। কলকাতা শহরের বুকে পারলাম কোথায় তোমায় রাখতে, না হলো না, অগত্যা এখানেই। কলকাতাকে আমার খুব ভয় করে দেবদূত, খুব। ওখানেও রয়েছে অজস্র কাক, চিল, শকুনের ভিড়। তানিয়া, দেবদূত, তুমি যদি কলকাতায় না আসতে তাহলে আমার সঙ্গে তোমার কিভাবে দেখা হতো বলো তো? হ্যাঁ, সেটা না হলে বোধহয় আমার পক্ষে ভালোই হতো। না তানিয়া, সত্যিটা আসলে ঠিক উল্টো। আমার বাবা তোমায় মেনে নিল না, তোমার প্রাপ্য সংসার থেকে তোমায় বঞ্চিত হতে হলো। সেসব তো আমারই জন্য। সে আমার দুর্ভাগ্য। তুমি কেন নিজেকে দায়ী করছো? নিজেকে আমার তোমার কাছে অপরাধী বলে মনে হয় জানো। না না দেবদূত, ওভাবে বলো না। না তানিয়া, আমাকে বলতে দাও। তোমাকে আমার কিছু বলার আছে, কিছু তোমার জানা আর কিছুটা। তানিয়া, তোমার মতো আমারও বেড়ে ওঠা মফস্বলে। আমার বাবা গোঁড়া ব্রাহ্মণ। তিনি এই যুগে বাস করলেও তার মতাদর্শ সেই যুগের, আর তাই আমার সঙ্গে তার সংঘাত লেগেই থাকে। যেভাবে উনি আমার আর তোমার বিয়েটা মেনে নেননি, ঠিক তেমনই মেনে নেননি আমার স্বাধীন চিন্তাধারা, আমার মত প্রকাশের স্বাধীনতাকে। একদিন কি হলো জানো? আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না দেবদূত। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি তোমার বাবা। আমিও কোনো তর্ক বিতর্কে যেতে চাই না বাবা। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি তোমাদের ওই বস্তা পচা ধর্মকে মানি না। আমার কাছে একটাই ধর্ম, তা হলো মানব ধর্ম। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেন, আর মানুষ ধর্মকে সৃষ্টি করেন। ধর্মের সৃষ্টি ঈশ্বর প্রাপ্তির জন্য, আর সেই ঈশ্বরকে তুমি অবজ্ঞা করছো। দেখো, আমাদের যা বিষয় সম্পত্তি রয়েছে তাতে তোমার পরেও দু পুরুষ ভালোভাবে চলে যাবে। তার পাশাপাশি তুমি যদি এই কালী মন্দিরের দায়িত্ব নাও তাহলে ট্রাস্টি বোর্ড তোমাকে মাইনে দেবে। বাবা, আমি নিজের যোগ্যতায় উপার্জন করতে চাই, আমার পরিবারের যোগ্যতায় নয়। তুমি আমাকে অপমান করছো। একেবারেই নয়, একেবারেই নয়। দিনকাল পাল্টেছে বাবা, পাল্টেছে মূল্যবোধ, ধ্যান ধারণা। আশা করি মন্দিরে পূজারী হওয়ার জন্য তুমি আমায় স্কুল কলেজে পড়াশোনা করতে পাঠাওনি। শিক্ষা মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, তাকে উচ্ছৃঙ্খল করে তোলে না। স্বাধীনভাবে চিন্তা করাটা কি উচ্ছৃঙ্খলতা? আর স্বাধীনতা মাত্রা ছাড়ালে স্বেচ্ছাচারিতা হয়ে ওঠে। স্বাধীনতার কোনো মাত্রা হয় না, কোনো সীমা থাকে না বাবা। যে কালীকে পুজো করতে গেলে অমাবস্যায় নিরীহ পশুর বলি দেওয়া আবশ্যক, আমি সেই দেবীকে মানি না। আমি মনে করি না, আমি বিশ্বাস করি মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুরের বাস। আর তাই তুমি কি সিদ্ধান্ত নিয়েছো যে কাজ তুমি করবে না? হ্যাঁ। কি করতে চাও তাহলে তুমি? আমি শহরে যাব, চাকরি করব, পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রোজগার করব। বেশ, তবে জেনে রাখো আমার কোনো রকম সাহায্য তুমি কোনো দিন পাবে না, প্রত্যাশাও করো না। আজ থেকে তোমার জীবনের প্রতিটি ভালো মন্দর জন্য দায়ী থাকবে তুমি। আজকের পর আমি মনে করব আমি নিঃসন্তান। আমার সব সম্পত্তি আমি মন্দিরকে দান করে যাব। যে কটা দিন বাঁচব মায়ের প্রসাদ ধন্য হয়েই থাকব। বেশ, তোমার ইচ্ছেই থাকুক তাহলে বাবা। আমায় শুধু আশীর্বাদ করো। সরে যাও, সরে যাও, ছোবে না আমায়। আমাকে প্রণাম করার অধিকার তুমি হারিয়েছো। যাও, চলে যাও, চলে যাও।
চলি তাহলে, ভালো থেকো। কলকাতা শহরে এলাম জীবিকার খোঁজে। এত মানুষ, এত গাড়ি, এত যানজট, তার মাঝে আমি চেষ্টা করলাম নিজেকে খুঁজে পেতে। অবশেষে একটা কোম্পানিতে চাকরি পেলাম। মাইনে শুরুতে কম হলেও সম্মানজনক ছিল। এবার তোমাকে বলবো আমার জীবনের সেই ভুলে ভরা অধ্যায়টার কথা, যা আজ অবধি আমি তোমায় বলতে পারিনি। আমি সেদিন অফিসে বসে আমার কাজ করছি, এমন সময় পিউ এলো। পিউ আমার কলিগ। এক্সকিউজ মি। বলুন। অফিস তো ছুটি হয়ে গেল, বাড়ি যাবেন না? হ্যাঁ যাব, আসলে কিছু কাজ বাকি রয়েছে তাই। কত কাজ করবেন? মানে বাকিটা কাল এসে করবেন। ওভারটাইম করার জন্য তো অফিস আপনাকে এক্সট্রা পে করে না। ওভারটাইম করার জন্য না দিই, কাজ করার জন্য তো দেয়। কাজ সময় মতো করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। আর কাজটাকে আপ টু ডেট করে রাখার দায়িত্ব তো আমার, তাই না? বাহ, আপনি তো বেশ ভালো কথা বলেন। এই দেখুন, আপনার নামটাই জানা হয়নি। দেবদূত মুখার্জি। আমি পিউ বাসু। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। দেখুন, বেশি দেরি করে বাড়ি ফিরলে আপনার স্ত্রী কিন্তু টেনশন করতে পারে। আচ্ছা, আপনি কিভাবে ধরে নিলেন বলুন তো যে আমি ম্যারিড? আমার মুখে কি লেখা রয়েছে নাকি সেটা? না, এমনি মানে ওই আর কি। আমি অবিবাহিত, মানেই বাবা দেশের বাড়িতে থাকেন। আমার সঙ্গে তার আদর্শগত পার্থক্য, সংঘাত, তাই আমাকে উনি ত্যাগ করেছেন। বর্তমানে আমার নিবাস কালীচরণ ঘোষ রোডের একটি মেস। বোঝা গেল? ও বুঝলাম, কিন্তু ওই যে আদর্শগত পার্থক্যটা, ওটা ঠিক বুঝলাম না। বাবা গোঁড়া ব্রাহ্মণ আর আমি মানব ধর্মে বিশ্বাসী, এই আর কি। তা আপনার বাড়িটা কোথায়? বেলভেডিয়ার রোড। শাখা সিঁদুর কিছুই তো দেখছি না। আপনি কি অবিবাহিতা নাকি আধুনিকা? আমি অবিবাহিতা, মা বাবা কেউ নেই, একাই থাকি। তামশাই বুঝি উত্তম কুমারের ভক্ত আপনি? মানে কথাটা যেভাবে বললেন খুব পরিচিত লাগলো যে। ওই মানুষটার ভক্ত না হয়ে কি পারা যায়? সত্যি, যাকে বলে লিজেন্ড, আর সেটা একজনই। যাকে আমি বরং কাজটা সেরে নি, বুঝলেন? আপনি আসুন, নয়তো আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, না মানে ভাবছি ওই আর কি, আমিও তাহলে কটা কাজ একটু সেরেই ফেলি। মানে ওই যে না হয় একসঙ্গেই বেরোনো যাবে। আমার জন্য তো আর কেউ অপেক্ষা করে বসে থাকবে না। না মানে আপনি শুধু শুধু আমার জন্য কাজটা ঝটপট সেরে নিন, আমি বরং আমার কেবিনেই থাকি। বেশ। পিউয়ের মধ্যে না একটা অদ্ভুত আকর্ষণ ছিল, জানো। ভালো লেগে গেল অচিরেই। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব, মেলামেশা সবকিছুই বেড়ে চলতে লাগলো। কখন যে আমরা বন্ধুত্বের সীমারেখা পেরিয়ে চলে গেলাম একে অপরের আরো কাছে, বুঝতেই পারিনি। দুজনের একাকিত্ব দুজনকে আরো কাছে যেন নিয়ে এলো। এর মধ্যে একদিন, সেদিন আকাশের মুখ বেশ গোমড়া ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি কাজ শেষ করে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। বাস স্ট্যান্ডের দিকে যেতেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামল, একেবারে মুষলধারে বৃষ্টি। হাওয়ায় ছাতা উল্টে গেল, বিশ্রীভাবে ভিজে গেল। এমন সময় হঠাৎ পাশে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। ট্যাক্সির ভেতরে বসা পিউ। এই যে শুনছেন, উঠে আসুন। এ কি পিউ, আপনি? ও শিগগিরই উঠে আসুন। বাবা, ট্যাক্সির সিটটা একদম পুরো ভিজে গেল। ধুর, বর্ষাকালে অমন হয়। আর ঠিক করে বসুন। আচ্ছা, ছাতাটা দিন তো আমাকে। দিন আমি পিছনটায় তুলে রাখি। দিন। না ঠিক আছে, আপনাকে কষ্ট করতে হবে না। আরে আমি রেখে দিচ্ছি। তো আপনি কি শ্যামবাজার হয়ে যাবেন? হ্যাঁ,
তাহলে আমাকে একটু নামিয়ে দেবেন, আমি বাস ধরে নেবো। মেসে যাবেন? হ্যাঁ হ্যাঁ। না, এই ভেজা কাপড়ে ওখানে যেতে হবে না। একা একা থাকেন, অসুখ করতে পারে। একটা কাজ করতে পারেন, আমার ফ্ল্যাটে চলুন, একটু ফ্রেশ হয়ে ফিরবেন। বৃষ্টিটা মনে হয় না বেশিক্ষণ স্টে করবে। না আসলে আপনি আবার দেখুন, আমাকে আপনি এতটাই পর ভাবেন দেবদূত? না না তা নয়, কিন্তু কোনো কিন্তু নয়। চলো ড্রাইভার, বেলভেডিয়ার রোড। বৃষ্টি তো দেখছি বেশ বাড়লো। আজ রাতে থামবে বলে তো মনে হচ্ছে না। না থামলে না থামবে। এ নিন কফি, খেয়ে নিন। দেখুন, না 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 থামলে মেসে ফেরা মুশকিল হয়ে যাবে যে। দেবদূত, আমার বাবার জামা কাপড়গুলো কিন্তু আপনার গায়ে বেশ ফিট হয়েছে। হ্যাঁ, একদম ঠিকঠাক হয়েছে। আচ্ছা, আপনার কোনো রেনকোট হবে? মানে এই বৃষ্টি তো ছাতায় বাদ মানবে না। না, নেই তো। আচ্ছা, আজ না হয় মেসে নাই ফিরলেন? মানে না না দেখুন, তা হয় না। কেন হয় না দেবদূত? আমার এই ফ্ল্যাটে দুটো রুম আছে, দুজনের জন্য রান্না বসিয়ে দিচ্ছি। আপনি ভাববেন না। না না দেখুন, লোকে কি ভাববে? কিচ্ছু ভাববে না। আর তাছাড়া কেউ কিছু জানবেই না। তাছাড়া 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 মানে আমি কি তোমার কেউ নই দেবদূত? পিউ, আমি যে তোমায় ভালোবাসি দেবদূত, তুমি বোঝো না? বুঝি, সব বুঝি পিউ। তাহলে আমার কাছে এসো, আমার কাছে এসো দেবদূত। আমরা পাপ করছি না তো পিউ? তুমি না আধুনিক, তুমি না পুরুষ মানুষ। হ্যাঁ হ্যাঁ পিউ, হ্যাঁ আমি তোমায় ভালোবাসি। আজ আর কোনো বন্ধন নয়। আমার কাছে এসো পিউ। চলো চলো দুজনে এই বৃষ্টির রাতে প্রেমের স্রোতে নিজেদের ভাসিয়ে দিই। দেবদূত, পিউ। আমি জানি তানিয়া, তুমি খুব কষ্ট পাচ্ছ এসব শুনে। হয়তো ভাবছো আমি প্রতারক, নিজের জীবনের এত বড় একটা কলঙ্ক গোপন করেছি তোমার কাছে। কিন্তু বিশ্বাস করো, সে শুধু তোমার জন্যে। আমি কোনো মূল্যেই তোমাকে হারাতে চাইনি, তাই হয়তো বলতে পারিনি। তো আমি সত্যি সত্যি খুব ভালোবাসি তানিয়া। যেদিন অফিসে তুমি প্রথম জয়েন করলে, তোমায় প্রথম দেখেই আমি মুগ্ধ হলাম। তোমার ওই চোখ জোড়ায় যেন একটা চাপা অভিমান, নিঃসঙ্গতা। বুঝলাম পিউয়ের মোহে পড়েছিলাম আমি। আমার ভালোবাসা শুধু তোমায় জুড়ে। আর তাই ধীরে ধীরে পিউয়ের সঙ্গে দূরত্ব তৈরি করি আমি। তোমাকে নিজের মতো করে পাওয়ার চেষ্টা করি। এরই মাঝে পিউ একদিন আমাকে কফি শপে ডাকে। যাওয়ার ইচ্ছে ছিল না, তাও গেলাম। পিউ বলল, অফিসের ওই নতুন মেয়েটার মধ্যে বড় তাড়াতাড়ি মুজে গেলে দেখছি। কেন ডেকেছো সেটাই বলো। বাবা, দেবদূত মুখার্জির তো দেখছি বেশ ডানা গজি। হোয়াট ননসেন্স! গলা নামিয়ে কথা বলো দেবদূত। পিউ বাসু কারো ধমক শুনতে পছন্দ করে না। শোনো, আমি জানতে চাই ওই মেয়েটাকে তুমি ছাড়বে কি না। শোনো পিউ, আমি তানিয়াকে ভালোবাসি। তাই নাকি? বাহ, তা একটা মাত্র মন নিয়ে কতজনকে ভালোবাসা যায় দেবদূত? দেখো আমার তাড়া আছে, আমি যাই। পালিয়ে যেও না, পালিয়ে যেও না দেবদূত।
সত্যিকারের পৌরুষ থাকলে জবাবটা দিয়ে যাও। আমি আজই রিজাইন করছি, তবু তবু তোমার জবাবটা আমায় জানতেই হবে। তারপর আমি আর কখনোই তোমায় ডিস্টার্ব করব না। শুনবে? তাহলে শোনো। বেশ। তোমার মোহে পড়ে বয়সের দোষে ভুল করেছি আমি, কিন্তু তানিয়াকে আমি ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। ও আচ্ছা, তা তোমার ওই যে ওই অতীত, হ্যাঁ, ওইটা জানলে তানিয়া তোমায় বিয়ে করবে ভেবেছো? মানে তুমি কি আমায় ব্ল্যাকমেল করছো? ব্ল্যাকমেল? ব্ল্যাকমেল করার মতো মেন্টালিটি পিউ বাসুর নেই, বুঝেছো? তোমার যা করার তুমি তাই করো, জীবনটা তোমার। তবে একটা কথা মনে রেখো দেবদূত মুখার্জি, একদিন এই পিউ বাসুর কাছেই তোমাকে আসতে হবে, হাত জোর করে দাঁড়াতে হবে। মাইন্ড ইট। কিন্তু পিওর দীর্ঘশ্বাস নিয়ে আমরা ভালো থাকবো দেবদূত। সব বাজে কথা তানিয়া, সব বাজে কথা। শুধু তুমি আমায় বলো, তুমি আমায় ক্ষমা করবে? তাহলে আমরা ভালো থাকবো। বলো, আমি যে তোমায় সত্যি ভালোবাসি তানিয়া, বিশ্বাস করো। বলো বলো, আমায় তুমি ক্ষমা করবে? বলো। ভুল ভুল মানুষই তো করে। আমি অন্যায় করেছি তানিয়া, আমি পাপ করেছি। মানুষই ভুল করে, আর ভালো মানুষেরা অনুতাপের আগুনে পুড়ে পুড়ে শুদ্ধ হয়। না না, আমি ভালো নই তানিয়া। তুমি খুব ভালো দেবদূত, খুব। আমি কি তোমার যোগ্য বলো? তুমি গোলাপের পাপড়ির মতো নির্মল, আর আমি একটা। না, আমি তোমাকে কিছু বলতে চাই দেবদূত। শুনবো, আমি সব শুনবো তানিয়া। তুমি আগে বলো, আমাকে ক্ষমা করবে? বলো। তোমার অনুতাপই তোমার অন্যায় ধুয়ে দিয়েছে, আমি ক্ষমা করার কে? সত্যি বলছো তানিয়া? সত্যি। আই লাভ ইউ তানিয়া, আই লাভ ইউ। আমার কিছু বলার আছে দেবদূত। বলো। আগে কথা দাও, আমাকে একা ফেলে তুমি কোথাও যাবে না। বলো বলো না, তুমি ছাড়া আমার যে কেউ নেই দেবদূত। না তানিয়া, যাব না। আমারও যে তুমি ছাড়া আর কেউ নেই। আমি তোমায় ছাড়া খুব একা তানিয়া, খুব একা। কথা দাও তাহলে, আমায় একা ফেলে কোথাও যাবে না তুমি। কথা দিলাম, কথা দিলাম। তবে শোনো, আমাদের ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমরা দু বোন। বাবা একটা কারখানায় কাজ করত। হঠাৎ একদিন রাস্তার ধারে তাঁবু খাটিয়ে বসা কোনো এক সন্ন্যাসী বাবাকে বলল, তুই তো রাজা হবি রে, তোর স্ত্রী রত্নগর্ভা, তোর আর কষ্ট থাকবে না। এই কথাটা শোনার পর বাবা যেন কেমন হয়ে গেল, যেন চাকরি ছেড়ে দিল। ঘরে বসে রোজ মদ খেতে লাগলো। জমানো টাকা পয়সা সব একদিন শেষ হয়ে গেল। আমার আর বোনের লেখাপড়া বন্ধ হওয়ার মুখে তখন বাবা, তুমি আজকেও মদ খেয়েছো? খেয়েছি, বেশ করেছি। তোর পয়সায় খেয়েছি, আমার পয়সায় আমি খেয়েছি। এভাবে জমানো টাকাগুলো সব শেষ করছো। কাল থেকে সংসার কিভাবে চলবে বলো তো? সে আমি কি জানি, সে তুই দেখ কি করবি। আমি? হ্যাঁ, তুই না আমাদের বড় মেয়ে, মা বাপের প্রতি তোর কোনো কর্তব্য নেই? হ্যাঁ, সাধুবাবু বলেছে তোর মা রত্নগর্ভা। ওরে, তোরাই তো আমার ব্যাংক, তোরাই তো আমার সোনার খনি। একটা ভণ্ড সন্ন্যাসীর কথায় তুমি বোধ বুদ্ধি হারিয়ে সংসারের এত বড় সর্বনাশ ডেকে আনছো বাবা। এই একদম জ্ঞান দিবি না। এখন মুখ চিপলে দুধ বেরোবে, বেশি চ্যাটাং কথা। বাবা, আমার গ্র্যাজুয়েশন, বোনের মাধ্যমিক সব কি তাহলে বন্ধ হয়ে যাবে? হলে হবে, সে তুই বুঝবি।
তোর মা তোকে লাইট দিয়ে একেবারে মাথায় তুলেছে, তাই মুখে মুখে খালি চোপা। যা যা, রাস্তায় নেমে রোজগার করে যা, নইলে সব কটা মিলে না খেয়ে মর। বাবা! সর্বনাশ এসে দরজায় কড়া নাড়ছিল। তা ঠেকাতে সত্যি সত্যি রাস্তায় নামতে হলো আমাকে। পড়াশুনো বন্ধ করে চাকরির খোঁজে বেরোতে হলো। মা প্রতিবাদ করতে গিয়েও চুপ করে গেল। হয়তো হয়তো বাস্তবটাকে ভবিতব্য হিসেবে মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না মার। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে একটা কোম্পানিতে গেলাম ইন্টারভিউ দিতে। জুপিটার ফার্টিলাইজার্স, মালিক অর্ক রায়। শোনো হীরালাল, হ্যাঁ স্যার। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে সাউথ ইস্ট এশিয়া জুড়ে আমাদের এক্সপোর্ট কিন্তু ভয়ানকভাবে ফল করেছিল। জানি স্যার, আমি চেষ্টা করছি কারণগুলো খুঁজে বের করতে। কোনো ডেভেলপমেন্টের রিপোর্ট কিন্তু আমার হাতে আসেনি। আসলে স্যার ওই বর্ডারে একটু প্রবলেম হচ্ছে। তাছাড়া পাকিস্তান আর ওই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে এক্সপোর্ট ইম্পোর্ট একটু মার খাচ্ছে স্যার। তা বললে তো চলবে না হীরালাল। সামনে বিশ্বকর্মা পুজো, তারপর দুর্গা পুজো, বোনাসের খরচও আছে, আর প্রফিট না বললে টাকা আসবে কোথা থেকে? আমি দেখছি স্যার, আপনি দুশ্চিন্তা করবেন না। আসবো স্যার? কাম ইন, বসুন। হ্যাঁ বলুন, কি ব্যাপার, কি চাই? স্যার, আমি তানিয়া মিত্র। আমি খবরের কাগজে অ্যাড দেখে অ্যাপ্লাই করি। আর ও ইয়েস, শুনুন, আপনাকে আমরা চাকরিটা দিতে পারি, বুঝেছেন? আপনার ক্রেডেনশিয়ালস সব দেখলাম, তবে একটা শর্ত আছে। বলুন। টাইমলি আসতে হবে, কাজ শেষ না হলে ছুটি চাওয়া যাবে না, আর পুজোর আগে কোনো ছুটি কিন্তু নিতে পারবেন না। পারবেন এভাবে কাজ করতে? আমার বাড়ি অশোকনগর, রোজ যাতায়াত করতে হয় তো, তাই। ইফ ইউ আর ইন্টারেস্টেড, এখানে আপনার থাকার ব্যবস্থা আমরা করে দেবো। কিন্তু বাড়িতে কে কে আছে? বাবা, মা, বোন। তা সংসারের আর্নিং হেড বুঝি আপনি একা? যদি চাকরিটা পাই তবেই। বুঝলাম। শুনুন, আমাদের কিন্তু এটাই শর্ত। এখন আপনি ডিসাইড করুন কি করবেন। অবশ্য অনেকেই হয়তো সুযোগের অপেক্ষায় রয়েছে। হ্যাঁ স্যার, আমাদের কাছে আরো প্রায় 15টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তাহলে বুঝুন। আমি রাজি স্যার, করব। ভেবে বলছেন? হ্যাঁ, আপনার শর্তে আমি রাজি। বেশ হীরালাল, এই অফিসের লাগোয়া যে সিঙ্গেল রুমটা আছে সেখানে ওনার থাকার ব্যবস্থা করে দাও, বুঝলে? আচ্ছা। আপনি একটা কাজ করুন, আপনি বাইরে গিয়ে বসুন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনি জয়েনিং লেটারটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। যান। হীরালাল স্যার, বুঝছো কি বলে? সরি। নজরটাকে গুটিয়ে রাখো হীরালাল। অর্ক রায়ের নজরে যখন পড়েছে তখন তুমি এখানেই থেমে যাও। হ্যাঁ, বুঝেছো? বুঝেছি স্যার। তবে একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো। এই মানে বলছিলাম কি, আমি কি আপনার প্রসাদ পাবো স্যার? তুমি সত্যি একটা জালি মাল। হ্যাঁ, কি যে বলেন স্যার, সবই তো ওই আপনার আশীর্বাদ। এদিকে শোনো। হ্যাঁ, এসো এসো, কাছে এসো। হ্যাঁ বলুন। বলছি যে মাছটা গাঁথতে পারলে ছিটে ফোটা ভাগ দেবো। হ্যাঁ, বুঝেছো? এই লেজা না মুড়ো স্যার? তুমি একটি বাস্তুগু হতে পারো হীরালাল, তবে জেনে রাখো অর্ক রায়কে টেক্কা দিতে গেলে কিন্তু তোমায় আরেকবার জন্মাতে হবে। নিজের ওজন বুঝে চলো, বুঝেছো? নিজের ওজন বুঝে চলো। ভুল হয়ে গেছে স্যার। যাও যাও যাও, যা বললাম তাই করো। আমি বরং ওই মিস হালদারকে ফোন করে বলি ওই তানিয়া মিত্রের জয়েনিং লেটারটা বানাতে। যাও। হ্যালো, হ্যালো মিস হালদার। হ্যাঁ শুনুন, ওই মিস তানিয়া মিত্রের নামে একটা জয়েনিং লেটার বানিয়ে ওনাকে দিয়ে দিন। ইয়েস, ফ্রম নেক্সট মানডে। অ্যাবসলিউটলি। মে আই কাম ইন স্যার? আসুন, বসুন। আমায় ডেকেছেন? হ্যাঁ,
এনি প্রবলেম? আরে প্রবলেম কি বলছো তানিয়া? গত 3 মাসে তোমার কাছে আমি ভীষণ ভীষণ খুশি। তুমি খুব তাড়াতাড়ি কাজ শিখেছো। আই এম ভেরি ভেরি গ্ল্যাড। থ্যাংক ইউ স্যার। তোমাকে আরেকটা খবর দিই, আমাদের এক্সপোর্ট রেশিওটা কিন্তু আবার ইমপ্রুভ করেছে। গ্রেট। আচ্ছা তানিয়া, একটা কথা জিজ্ঞেস করব। করুন। কি এমন ঘটলো, মানে যে কারণে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই চাকরিতে ঢুকলে? না হলে আমার বোনটার পড়াশোনাটা যে বন্ধ হয়ে যেত স্যার। কেন? সে অনেক কথা স্যার, শুধু একটা কথা বলতে পারি, আমাকে যেভাবেই হোক রোজগারটা করতেই হবে, নইলে আমার পরিবার খড়কুটোর মতো ভেসে যাবে স্যার। বুঝলাম। ওয়েল তানিয়া, তোমার বিদেশে যেতে ইচ্ছে করে? ইচ্ছে দিয়ে কি হবে স্যার, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে কি লাভ বলুন? শোনো, এই জানুয়ারিতে সাউথ কোরিয়ার রাজধানী সিওলে একটা বিজনেস ট্রিপে যাব 7 দিনের জন্য। তা ভেবেছিলাম হীরালালকে সঙ্গে নেবো, কিন্তু একটা বোগাস, মানে তাই ঠিক করেছি যে তোমাকে নিয়ে যাব। যাবে? আমি? হ্যাঁ। কিন্তু সপ্তাহে একবারই বাড়ি যাই, তাছাড়া পাসপোর্ট। বাবা, বাড়ি না হয় একটা সপ্তাহ পরে যাবে, আর পাসপোর্টের অ্যারেঞ্জমেন্ট আমি করে দেবো। তানিয়া, যাবে? স্যার, স্যার কি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? চলো না, শুধু আমি আর তুমি, ভারী সুন্দর জায়গা, স্বপ্নের মতো একটা ছুটি কাটাবো আমরা। চলো না, চলো না তানিয়া। সরুন, সরুন বলছি। আরে কোথায় চললে? রিজাইন দেবে নাকি আমার সব কীর্তিকলাপ ফাঁস করে দেবে? নাকি আমার নামে পুলিশে এফআইআর করবে? কোনটা? বলো বলো বলো, কোনটা? যদি রেজিগনেশন দাও তাহলে তোমার বাড়ির লোকেরা না খেয়ে মরবে। যদি আমার নামে হাটে হাড়ি ভাঙো তাহলে তোমার পরিবারকে আমি খতম করব, তোমার বোনটাকে তুলে আনবো। আর পুলিশ, ওদের তো আমি আমার এই পকেটে পুড়ে রেখেছি। শোনো মিস হালদার, মিস সাহা, মিস সরকার, কেউ আমায় রিফিউজ করেনি, কারণ চাকরিটা আসলে সবার দরকার। তানিয়া, বলুন। আমার কথা অমান্য করো না। আমি যাকে ভালোবাসি তাকে আমার চাই। আই লাভ ইউ তানিয়া। আমার শরীর খারাপ লাগছে, আমি একটু বিশ্রাম চাই। যাও যাও, বিশ্রাম নাও, নিজের টেবিলে যাও। আর শোনো, বি নর্মাল, কিচ্ছু হয়নি, নাথিং, বুঝেছো? যাও যাও। অর্ক রায়কে তুমি এখনো চেনো না তানিয়া। আমার তোমাকে ভালো লেগেছে, তোমাকে আমার চাই, অ্যাট এনি কস্ট। স্যার, কি বলবে বলো, আমি বিজি। বলছিলাম কি, তানিয়া ম্যাডাম আজ অফিসে আসেননি। মানে হ্যাঁ স্যার, খোঁজ নিয়ে জানলাম তানিয়া ম্যাডাম বাড়ি যাওয়ার তোড়জোড় করছেন। কি বলছো? কিন্তু কেন? জানি না স্যার। বটে। শোনো হীরালাল। হ্যাঁ শোনো, তোমায় যা বলছি সেটা মন দিয়ে শোনো। হ্যাঁ স্যার। ম্যাডাম। কে? ও আপনি? কি চাই? আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ। কিন্তু কেন? মানে আমি রেজিগনেশন দিয়েছি। কেন? মানে রেজিগনেশন? আমার ইচ্ছে। দেখুন স্যারের কিছু দোষ আছে আমি জানি, একেবারে বাজে লোক। হ্যাঁ, একেবারে বাজে লোক। হীরালাল বাবু? এই হীরালাল সাউ এক কথার লোক, আমি কখনো মিথ্যে বলি না। আপনি চলে যান, ভালো থাকবেন। শুধু 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 বলছিলাম কি, ধর্মীয় ব্যাপারে একটা কোর্টের রায় বেরোনোর কথা, চারিদিকে গাড়ি ঘোড়া কম। এক কাজ করি না, ওই আমি আমার গাড়ি করে আপনাকে ওই অশোকনগর অবধি পৌঁছে দিই। ওই ওশালা জানতে পারবে না। হ্যাঁ, আপনি দেখুন আমার বোনের মতো, আপনার ক্ষতি হোক আমি চাই না। আর চারপাশে যা অবস্থা থমথমে একেবারে, তাই আমাকে আপনি ভরসা করতে পারেন ম্যাডাম। ঠিক আছে,
অশোকনগর পর্যন্ত লাগবে না, বারাসাত অবধি ছেড়ে দিলেই যথেষ্ট। বাকিটা আমি চলে যেতে পারবো। বেশ, তাই হবে। আচ্ছা, একটা কথা বলবো? বলুন। স্যার কি আপনার সঙ্গে মানে কোনো অসভ্যতা? আমি তৈরি, চলুন। হ্যাঁ, ঠিক আছে, আসুন। স্পিড দিন হিরালাল বাবু, আমার শরীরটা খারাপ লাগছে। ও, আপনি ঘামছেন কেন ম্যাডাম? গাড়ি দাঁড় করাবো? মানে হ্যাঁ, একটু জল, আমার জলটা না আসলে শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি সামনে গাড়িটা দাঁড় করাই। দেখি ওই জলের বোতল পাওয়া যায় কিনা, আমি কিনে আনছি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি ওই 2 মিনিটের মধ্যেই হচ্ছে কি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে ঠিক আছে। এই নিন। দিন। ধন্যবাদ। বোতলের সিলটা কাটা। কোথায়? আপনি তো খুললেন। ও, তাই হবে হয়তো। আচ্ছা, জানলাটা একটু খুলে দিই। হ্যাঁ, ভালো। শুধু দেখবেন ওই ঠান্ডাটা দেখবেন, ওই ঠান্ডা যেন না লাগে। আপনি কি কোনো কারণে খুব ওই টেনসড ম্যাডাম? মানে তেমন হলে কি ওই থানায় একবার আপনি গাড়িটা একটু চালান, আমি বাড়ি যাবো। ঘুমিয়ে পড়েছে। কিল্লা ফতে এত মূর্খ মানুষ হয়, এত সহজে বিশ্বাস করে ফেললো আমায়। স্যারকে ফোন করি। হ্যালো, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। না আমি টাচ করবো না স্যার। হ্যাঁ স্যার, ওই মধ্যমগ্রাম ইটভাটা। হ্যাঁ, ওকে স্যার, ওকে। ভোরবেলা জ্ঞান ফিরতে দেখি আমি রাস্তার ধারে একা, সারা শরীরে যেন দুঃসহ যন্ত্রণা। আর তারপর পাড়ায় ঠিঠি পড়ে গেল। শুরু হলো আমায় নিয়ে কাদা ছোড়াছুড়ি ও নোংরামি। আমার বাড়ির লোকের কাছেও আমি হয়ে উঠলাম বোঝা, কলগ্রহ। আমার বাবা বলল অর্ক রায়ের সঙ্গে আমার বিয়ে দেবে, প্রয়োজনে আমাকে বিক্রি করে দেবে তার কাছে। আরো কত কথা। এমনি করে আমার দিনগুলো কাটতে লাগলো। তারপর হঠাৎ একদিন অনুভব করলাম যে আমি মা হতে চলেছি। কি বলছো কি তুমি? আমার একটি সন্তান হলো জানো। সন্তান? সন্তান, কিন্তু 7 দিনের মধ্যে সে মারা গেল। আসলে অপুষ্টি নিয়েই তো জন্মেছিল। আর তারপর তোমাদের অফিসে আমি কাজ নিলাম, জীবনটাকে নতুন করে শুরু করতে চাইবো বলে। তুমি এসব আমায় আগে জানাওনি কেন? দেবদূত, উত্তর দাও, আমাকে আগে জানাওনি কেন বলো? আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। বিশ্বাস করো, তাই তো তোমায় আমি সরিয়ে দিতে চেয়েছিলাম, তবু পারলাম না। তোমায় যে ভালোবেসে ফেলেছিলাম আমি দেবদূত। তোমাকে আমি নির্ভর করতাম, ভরসা করতাম। তবু তোমায় সব জানিয়ে দিন রাতে SMS করলাম। পরদিন সকালবেলা যখন তুমি ফোন করে নর্মালি কথা বললে, আমি ভাবলাম সব ঠিক আছে। হ্যাঁ, আমি ভাবলাম সব বোধহয় ঠিক আছে। অথচ দেখলাম কোনো নেটওয়ার্ক প্রবলেমের কারণে SMS-টা পৌঁছয়নি। সেন্ডিং ফেইলড। আজ আমাদের বিয়ে, তার আগে অনেক সময় তুমি পেয়েছিলে, ইচ্ছে হলেই আমাকে বলতে পারতে। কেন বলনি বলো?
তোমাকে হারানোর ভয় বলতে পারিনি দেবদূত। আমার যে সংসারে বড় বড় লোভ হচ্ছিল দেবদূত। আমাকে এইভাবে তুমি ঠকালে তানিয়া? ছি 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 ছি, আমার ভাবতেও ঘেন্না করছে। আমি কি করলাম দেবদূত? শোবে না আমায়, তুমি নোংরা অপবিত্র, সরে যাও। আমার কি কোনো দোষ ছিল দেবদূত? তুমি বলো না। চুপ করো, শুনে রাখো, আজ এই মুহূর্তে আমি তোমায় ত্যাগ করছি। আমি তোমাকে স্ত্রী বলে মানি না, আমি তোমাকে স্ত্রীর সম্মান দিতে পারবো না। চলে যাও তুমি, আমি তোমায় ঘেন্না করি। আই হেট ইউ, বেরিয়ে যাও তুমি। দেবদূত, দেবদূত তুমি বিশ্বাস করো, আমি খারাপ নই দেবদূত। আমি শিকার, আমি শুধু শিকার ওই জানোয়ারটার। কে জানোয়ার তানিয়া? কি হরকড়ায়? আমি তোমায় ভালোবাসি তানিয়া, দূরে সরেছো না? সরে যা শয়তান। পালাচ্ছে, ধরো ওকে। ছাড় বলছি, তানিয়া, দুঃস্বপ্ন, জীবনটাই দুঃস্বপ্ন আমার। তানিয়া ঘুমোচ্ছে, ঘুম। প্রতারক, তুমি আমায় ঠকিয়েছো তানিয়া। ইউ জাস্ট চিটেড মি। না, তোমার সঙ্গে আর এক মুহূর্ত নয়। আমি আজই চলে যাব এমন কোথাও যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ জানবে না। নতুন ভাবে আমি জীবন শুরু করব। এই নোংরা ক্লেদাক্ত জীবন ছুঁড়ে ফেলে দেব। ভুলে যাব তানিয়াকে, আমি ভুলে যাব। আমায় ভুল বুঝো না দেবদূত, আমায় ক্ষমা করে দাও। আমায় ছেড়ে যেও না দেবদূত। হে কি দেবদূত, কোথায় গেলে তুমি? ঘর খালি। দেবদূত, হে কি দরজা খোলা? দেবদূতের জামা কাপড়, সুটকেস কিছু নেই। এটা কি কাগজ? না, একটা চিঠি, দেবদূতের লেখা। আমি চললাম, ভালো থেকো। আমায় খোঁজার মিথ্যা প্রয়াস করো না। জেনে রেখো, আমি তোমায় ঘেন্না করি। তোমার কথা মনে হলে নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করে। না দেবদূত, আমি যে বড় একা। বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি দেবদূত। আমি নির্দোষ। আমি একদম নির্দোষ। বাবা, কি চাই? এখানে কেন? আশ্রয় চাই বাবা। কি বললি? কি চাই? আশ্রয়। টাকা এনেছিস? চুপ কেন? বলি, টাকা এনেছিস জামাইয়ের কাছ থেকে? না। তবে শুধু আমাদের অন্ন ধ্বংস করতে এলি কেন শুনি? হ্যাঁ বাবা, এটা নাও। এটা কি? পড়ে দেখো। হ্যাঁ, এর মানে কি? আমি ওকে সব বলেছি বাবা, সব। আর তাতে সত্যি সাধ্যি মেয়ে আমার। আগে একটা কেলেঙ্কারি মাদালি, এখন আবার আর একটা। হ্যাঁ, তুই কি রে? হ্যাঁ, এত জ্বালাস, তবু তো মরণ নেই। বাবা, পাড়ায় তো
দেখানোর জন্য এই এই যদি সেদিন বিয়েটা তুই করে নিতিস, বাচ্চাটাও বাঁচত। কত দেখেছি টিভিতে, হ্যাঁ, ধর্ষককে কি কেউ বিয়ে করে না? তোর তোর সবটাতেই জেদ। কি বলছো তুমি বাবা? বাবা হয়ে মেয়েকে তুমি বেচে দিতে ইচ্ছে করে তানিয়া, শুধু শুধু কেউ কিনবে না। আপদ একটা, ঘাট থেকে যদি নামানো যেত তাও টাকা নিয়ে এলে বুঝতাম। তোমার পায়ে পড়ি বাবা, আমায় তাড়িয়ে দিও না তুমি, আমায় শুধু একটু আশ্রয় দাও। ও বাড়িতে একা থাকতে আমার ভয় করে বাবা। বেশ বেশ, তাহলে তুই থাকবি, তবে তবে তোকে রোজগার করতে হবে, আর তা না হলে সব করব, সব সব করব বাবা, শুধু শুধু আমায় একটু তুমি সময় দাও। দেবদূতকে ফিরিয়ে আনবো আমি, একটু সময় দাও, দোহাই তোমার। কে আপনি? আপনি না, আমাকে তুমি বলুন। কে তুমি মা? থাক থাক থাক, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। কিন্তু কে তুমি? আমি আমি আপনার পুত্রবধূ তানিয়া। আমার কোনো ছেলে নেই। ও কথা বলবেন না বাবা, আজ ওর বড় বিপদ। বললাম তো আমি নিঃসন্তান। বাবা, যাও যাও, তুমি যাও, তুমি ঠিকানা ভুল করেছো, যাও। আমার জীবনে সব ভুল বাবা, সব। তবে তবে ঠিকানা আমি ভুল করিনি এবার। ফোন নাম্বার জানতাম না, তাই চলে এলাম। কি চাই? ও নিরুদ্দেশ, ভেবেছিলাম এখানে হয়তো আসতে পারে, কিন্তু আসেনি বাবা। বিয়ের পরদিন থেকে ওকে আমি পাচ্ছি না। এই চিঠিটা রেখে ও চলে যায়। দেখি, এর মানে কি? মানে আমার অতীত, আমার কর্মফল। কি করেছিলে তুমি? কিছু না বাবা, তবু শাস্তি আমার জন্যই তোলা ছিল। মেয়ে হয়ে জন্মানোটাই যে আমার সবচেয়ে বড় অপরাধ বাবা। মেয়েরা মায়ের জাত, এই পৃথিবী বসুন্ধরা, নারী। ওই যে মন্দিরে মা কালীকে দেখছো, তিনিও নারী। মেয়েরা দেবী। তুমি সৌভাগ্যবতী মা, তুমি যে নারী হয়ে জন্মেছ। ভেতরে এসো, সব শুনি, তারপর দেখছি কি করা যায়। বয়স হচ্ছে মা, আর পারি না। ছেলেটা আমার আমার মুখের কথাগুলোই শুনলো, মনটা বুঝলো না। বুঝবে বাবা, সব বুঝবে ও, ওকে যে বুঝতেই হবে। কর্মই সর্বোচ্চ সাধনা। কর্মের দ্বারা কর্ম ধৌত হয়। গীতায় বলেছে, কর্ম করো, ফলের আশা করো না। নিষ্কাম কর্মই মুক্তির পথ দেখায়। কর্মযোগের দ্বারাই দস্যু রত্নাকর মহর্ষি বাল্মীকিতে রূপান্তরিত হয়েছিল। আমি জীবনে বহু পাপ করেছি, মা কি আমার সব পাপ ক্ষমা করবেন? নিশ্চয়ই করবেন। নিজের মনের আসরিক প্রবৃত্তিগুলোকে বিসর্জন দাও, বলিদান করো, রিপুকে লাগাম পরাও, দেখবে উত্তরণ ঘটবে। আপনার কথাগুলো বড় ভালো লাগে ঠাকুরমশাই, একটা একটা শান্তি পাই। জানেন, রাতে ঘুমোতে পারি না। যত পাপ করেছি, যত লোকের ক্ষতি করেছি, মেয়েদের সর্বনাশ করেছি, সব সব যেন মনে হয় আমার জন্য কেমন ওই নরকের দরজা খুলে দিচ্ছে। ঈশ্বরের শরণাপন্ন হও বাবা। কামনা, বাসনা, মোহ সব ত্যাগ করো, সব। যখন বিশাল ব্যবসা ছিল, সবাই পাশে ছিল। যখন ব্যবসা লোকসান হলো, ব্যবসাটা প্রায় ডুবে গেল, তখন কেউ আর পাশে রইল না। রাতারাতি দেখলাম চারপাশটা কেমন বদলে গেল। শোনো বাবা, অহংকার মানুষের মনে ঈর্ষার জন্ম দেয়, মানুষের পতন অনিবার্য করে তোলে। একজনকে সত্যি ভালোবেসেছিলাম ঠাকুরমশাই, কিন্তু তার মন পাবার চেষ্টা না করে তার শরীর পেলাম, তাও জোর করে। আজ মনে হয় সে যদি পাশে থাকতো তবে। আচ্ছা ঠাকুরমশাই, আজ উঠি, কাল আবার আসবো। এসো বাবা, এসো। জয় মা, জয় মা।
কোথায় যাব, কি করব কিচ্ছু জানি না। তবে যেখানেই যাই না কেন, এই পশ্চিমবাংলায় আর থাকবো না। এখানে সবাই যেন আমায় বিদ্রুপ করছে, ব্যঙ্গ করছে। আমি আর পারছি না, অসহ্য অসহ্য লাগছে। তানিয়া, তানিয়া, আমি তোমায় সত্যি ভালোবেসেছিলাম। তানিয়া, তুমি কেন এমন করলে? কেন এভাবে ঠকালে আমায়? আমার মন বারবার তোমার কাছে যেতে চায়, কিন্তু তোমার ওই নোংরা কালিমা লিপ্ত শরীর মনে হলেই ভেতরে যেন বিষাক্ত সাপের ছোবল অনুভব করি। না, ভাববো না আর তোমার কথা, ভাববো না। আরে আরে, ওটা কি? নীল শাড়ি পরে, খোলা চুল, পিউ না? হ্যাঁ, পিউই তো। পিউ, পিউ, কে? পিউ, আমি 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 দেবদূত। চিনতে পারছো না? দেবদূত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবদূত। দেখো দেখো, তাকাও আমার দিকে। চিনতে পারছো না আমায়? হ্যাঁ, আপনি ভুল করছেন। হ্যাঁ, আমি তো একজন দেবদূতকেই চিনতাম, হ্যাঁ, কিন্তু কিন্তু সে তো বহু বছর আগে মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। আমি নিজে নিজে তাকে তিল তিল করে খুন করেছি। সরে যান। পিউ, 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 যেও না পিউ। শোনো পথ শোনো, ছাড়ুন, পথ ছাড়ুন। দেখো আমি আমি কিন্তু পুলিশ ডাকবো। পিউ, পিউ, প্লিজ, আমার তোমাকে কিছু বলার আছে। পিউ, প্লিজ, তুমি তুমি কথাগুলো শোনো শোনো, প্লিজ শোনো শোনো। হ্যাঁ, কি বলতে চাও? এখানে নয়, এখানে নয়, স্টেশনের বাইরে ওদিকটা একটু ফাঁকা জায়গা আছে। ওখানে চলো। হ্যাঁ, ঠিক আছে, চলো। সবই তো শুনলে পিউ। সত্যি জানো, তোমার কথাটাই কাজে লেগে গেল আজ। তুমি এখন কি করবে বলে ঠিক করেছো? চলে যাব, দূরে দূরে কোথাও চলে যাব। এখানে আর থাকবো না আমি। কোথায় যাবে? জানি না, জানি না কোথায় যাব, তবে অনেক দূরে। দেখি মুম্বাই বা পুনে, ওদিকে কোথাও যেতে পারি কিনা। ওদিকে কাজের অনেক স্কোপ শুনেছি। পিউ, কি? তুমি মানে তুমি যাবে আমার সঙ্গে? মানে আমি? হ্যাঁ, তুমি। চলো না, চলো না, আমরা আবার নতুন করে জীবনটাকে শুরু করি, নতুন উদ্যমে। না, সব ভুলগুলোকে শুধরে নেই পিউ, চলো। তা সম্ভব নয়। কেন? কেন সম্ভব নয়? সম্পর্ক একটা অঙ্কের মতো দেবদূত। হিসেবে একটা ছোট্ট ভুল হলেই আর উত্তর মিলবে না। আবেগ দিয়ে তা পূরণ করা যায় না। আমায় তুমি তুমি ক্ষমা করতে পারবে না পিউ? ক্ষমা? সব ভুলের ক্ষমা হয় না দেবদূত। তুমি প্রতিশোধ নিচ্ছ? তাহলে যে তুমি ধ্বংস হয়ে যেতে দেবদূত, যেমনটা আমি হয়েছি। আমি চলি, আর কখনো আমাকে বিব্রত করো না। না পিউ। আশা করি কথাটা তোমার মনে থাকবে। শোনো পিউ। গুড বাই। পিউ, পিউ, যেও না। কোথায় খুঁজবো তোমাকে দেবদূত? কোথায় গেলে তুমি? তোমার ফোনটাও যে সুইচ অফ। তোমার কোনো ক্ষতি হলো না তো? না না না, ঈশ্বর ঈশ্বর, তুমি ওকে রক্ষা করো, ওকে রক্ষা করো। তুমি তুমি ফিরে এসো দেবদূত, তুমি ফিরে এসো। আমি তোমায় সত্যিই ভালোবাসি। আমি তোমায় সত্যি সত্যি। মাথাটা ঘুরছে।
কি সামনে একজন ভদ্রমহিলা হঠাৎ পড়ে গেলেন, গরমের জন্য বোধহয় মাথাটা ঘুরে গেছে। তেমন হলে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। দেখি তো, এই যে শুনছেন, এই যে কি হয়েছে আপনার? কিছু না, এমনি মাথাটা একটু জল। হ্যাঁ, আপনি উঠুন, কাঁধে হাত রাখুন, উঠুন। চলুন, ওই গাছতলাটায় আসুন। বসুন। ধন্যবাদ। হ্যাঁ, আপনি এখানে বসুন। হ্যাঁ, আমি ওদিকের চায়ের দোকান থেকে একটু জল নিয়ে আসি বরং। আপনি বসুন। গলাটা যেন কেমন চেনা লাগছে, ঠিক ধরতে পারছি না। এই লোকটাকে যেন আগে কোথাও দেখেছি, ঠিক যেন চিনতে পারছি না চুল দাড়ির জন্য, কিন্তু সেই হাঁটা, সেই কথা বলার ধরন, কোথায় যেন। এই নিন জল, একটু চোখে মুখে একটু জল ছেটান, ভালো লাগবে। ছেটান, চুলটা মুখের ওপর থেকে একটু সরান। আর কি তুমি তানিয়া না? কে আপনি? কি হরকুড়ায়? হ্যাঁ তানিয়া, হ্যাঁ আমি সেই নরাধম অর্করায়। এ কি কোথায় যাচ্ছ? দাঁড়াও। আমায় যেতে দিন আপনি। আর কত সর্বনাশ করবেন আমার জানোয়ার। আমি তোমার কাছে অপরাধী তানিয়া, কিন্তু বিশ্বাস করো আমি পাল্টে গিয়েছি। জীবনটাকে চিনতে শিখেছি। কম বয়সে টাকা, প্রাচুর্য, প্রতিপত্তি আমায় বেপরোয়া করে তুলেছিল। আর তাই আপনি আমার রাস্তা ছাড়ুন, নইলে কিন্তু আমি লোক ডাকবো। আমি প্রায়শ্চিত্ত করতে চাই তানিয়া। আমায় একটা সুযোগ দাও। আমি তোমায় বিয়ে করবো তানিয়া। না, কি বলছো তুমি শয়তান জানোয়ার? সরো। আমি বিবাহিত, তা সত্ত্বেও ব্যভিচার করার শখ মেটেনি না। রাস্তা ছাড়ো তুমি তানিয়া। আর হ্যাঁ, সেদিন আমি ভয় আতঙ্কে কাউকে কিচ্ছু জানাতে পারিনি। আজ কিন্তু আমি চুপচাপ বসে থাকবো না। এটা মনে রেখো। তানিয়া যেও না। তানিয়া চলে গেল। আমাকে যে প্রায়শ্চিত্ত করতেই হবে। আমি যে তানিয়াকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। একি বাড়িতে সব আলো নেভানো, পরিবেশ থমথমে। কি হয়েছে? মা, বোন। কে? তানিয়া? বাবা কি হয়েছে? চারপাশ থমথমে কেন? আমাদের সর্বনাশ হয়ে গেল রে। কি হয়েছে? হ্যাঁ, এলাকার মাতব্বররা সালিশি সভা ডেকেছিল। ওরা ঠিক করেছে আমাদের এই এলাকা থেকে তুলে দেবে। কিন্তু কেন বাবা? আমাদের পরিবার নাকি এলাকার জন্য একটা জঘন্য উদাহরণ। আমরা এখানে থাকলে বাড়ি বাড়ি মেয়েরা যে নষ্ট হয়ে যাবে। চমৎকার বাবা। যখন আমায় রাস্তায় ধরে চিল শকুনের দল ফেলে রেখে দিয়েছিল, তখন কোথায় ছিল ওই লোকগুলো? যখন সংসার চালানোর জন্য আমায় রাস্তায় নামতে হলো, তখন কোথায় ছিল এই সমাজ? যখন নিজের সন্তানকে নিজের হাতে মাটি চাপা দিয়েছি, তখন কোথায় ছিল সবাই? আজ সবার নীতিজ্ঞান হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠলো। হঠাৎ মনে হলো যে আমি খারাপ মেয়ে, নষ্ট মেয়ে। আমি জানি না রে, কাল কি হবে তা আমি সত্যি জানি না। আমি দেখছি কি করা যায় বাবা। একটা কথা বলবো? কি? অনেক অন্যায় করেছি তোর প্রতি, অনেক অপমানও করেছি। সেই সাধু বাবা মিথ্যে বলেনি রে। হ্যাঁ রে, মিথ্যে বলেনি। তোর মা সত্যি রত্নগর্ভা। না হলে তোর মতো মেয়ে
আমাদের ঘরে জন্মায়। হ্যাঁ, আমি শুধু মানেটা বুঝতে ভুল করেছিলাম রে। আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে বাবা। সত্যি আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি পাল্টে গেছি। বিষাক্ত সাপকে বিশ্বাস করলেও তানিয়া, অর্ক রায়কে বিশ্বাস করা যায় না, অসম্ভব। তানিয়া, তুমি আর তোমার সাগরে দুই হীরালাল আমার সারাটা জীবন তছনছ করে দিয়েছো। তানিয়া, আজ আমার পাশে কেউ নেই তানিয়া, কেউ না। ব্যবসায় লোকসান হলো, বাজারে দেনা হলো, তা শোধ করতে গিয়ে বাড়িটুকু ছাড়া সব গেল আমার। আজ আমি নিঃস্ব তানিয়া। ঈশ্বর আমাকে আমার অপরাধের শাস্তি দিয়েছেন তানিয়া। তানিয়া, ভালোই তো করেছেন, কিন্তু শুনে রাখো তানিয়া, কোনো পথের ভিখিরি আমার কোনো সাহায্য করতে পারবে না। তানিয়া, সরে যাও তুমি। তানিয়া। এসো মা, এসো, বলো কি মনে করে? কোনো খোঁজ পেলেন ওর? না, তুমি? না, আমি বেশ বুঝতে পারছি সামনে একটা ঝড় আসছে। কি বলছো তুমি? ঠিক বলছি বাবা। সবই কর্মফল মা, সবাইকেই যে তা ভোগ করতে হয়। সব কর্মফল নয় বাবা, কিছু কিছু মানুষ ভাগ্যের পরিহাস সহ্যই করে। কর্ণের মতো তারা জন্ম থেকেই বলি প্রদত্ত, সীতার মতো জনম দুঃখিনী। নীল আকাশে সাদা মেঘ, সাদা কাশফুল, সাদা বক, এসব দেখলে আমার কান্না পায় বাবা। আমি চলি বাবা। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। সর্বনাশের কালো মেঘ একটু একটু করে যেন ঘনীভূত হচ্ছে বাবা। তানিয়া, একি তুমি আমার বাড়ি পর্যন্ত এসেছো? বেরিয়ে যাও। কার অপেক্ষায় রয়েছে তুমি? ওই ভণ্ডটার? জেনে রাখো ও আসবে না। কি? হ্যাঁ, ও আসবে না, কারণ ও একটা প্রতারক। না, তোমায় ঠকিয়েছে ও। না, নইলে এতদিনে ও ঠিক ফিরে আসতো। না না না, এ হতে পারে না। দেবদূত এমন কাজ করতে পারে না। দেবদূত? ও আসলে একটা শয়তান। দেখো আমি স্বীকার করছি যে আমি অসৎ, অপরাধী, লম্পট, কিন্তু যে লম্বা চওড়া আদর্শের বুলিকপ চায় আর ভেতরে ভেতরে অসৎ উদ্দেশ্য পোষণ করে, সে আরো বেশি অন্যায় করে, ক্ষমার অযোগ্য অপরাধ করে। সব মিথ্যে, সব সত্যি। কেন বুঝতে পারছো না তানিয়া? যে আসতে চায় না তাকে তুমি ফিরিয়ে আনবে কিভাবে? দেবদূত আসবে না, আসবে না, আর এটাই বাস্তব। মেনে নাও তানিয়া। এখন আমি কি করব? আমার পরিবার কোথায় যাবে? কি করবে? তানিয়া, আমায় সুযোগ দাও। আবার আবার কাজ করব। আমি আবার কাজ করা শুরু করব। আমি নেব তোমার পরিবারের সমস্ত দায়িত্ব। আমি দেখবো তাদের। সত্যি। আর দূরে সরে থেকো না তানিয়া, আর দূরে সরে থেকো না। আমায় প্রায়শ্চিত্ত করতে দাও। এসো, আমরা আবার নতুন করে শুরু করি। এসো। আই লাভ ইউ তানিয়া। আমি তোমায় সত্যি ভালোবাসি তানিয়া, সত্যি ভালোবাসি। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धत्री स्वाहा स्वाधा नमस्तुते। মা, সকলের মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো। জয় মা, জয় মা। কে আবার দরজায় কড়া নাড়ি? কে এই সাড়া দিচ্ছে না কেন? যাই দেখি কে আবার এলো।
কে? বাবা, আমার একটু জায়গা দেবে বাবা? তুমি দেবদূত, তুমি এসেছো? এসো, ভেতরে এসো। শরীরের এ কি হাল করেছো তুমি? কোথায় ছিলে এতদিন? ঔরঙ্গাবাদ। হ্যাঁ, একটা কারখানায় কাজ নিয়েছিলাম। কাজ নিয়েছিলে? কিন্তু শরীরটা এই একটা বছরে একবারের জন্য যোগাযোগ করলে না? আমি আমি বড় ভুল করেছি বাবা, বড় অন্যায় করেছি। আমার প্রায়শ্চিত্ত করতে হবে বাবা, আমার প্রায়শ্চিত্ত করতে হবে, নইলে আমি শান্তি পাচ্ছি না। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই এটার কথা বলছো? এই যে এটা? হ্যাঁ, কইতে দেখি। এ তো আমার লেখা সেই চিঠি যেটা আমি তানিয়ার জন্য রেখে গিয়েছিলাম। কিন্তু এটা তুমি পেলে কিভাবে? বৌমা এসেছিল। হ্যাঁ, এসেছিল? হ্যাঁ। কবে? তুমি চলে যাওয়ার পরেই। সে ভেবেছিল তুমি হয়তো এখানে আসতেও পারো। ও, তার মানে তুমি সব জানো? হ্যাঁ, জানি। তানিয়া কোথায়? আমি আমাদের ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম সেটা তালা বন্ধ। কোথায় ও বাবা? হ্যাঁ, তানিয়া ওর বাবার ওখানে। তবে অনেক মাস ও আর এখানে আসে না। কোনো খোঁজ খবরও পাইনি ও। তাহলে এ কি? আমি একবার চাই। কোথায় চললে? তানিয়ার বাড়ি। হ্যাঁ, আমি ওর কাছে ক্ষমা চাইবো, ওকে নিয়ে আসবো আবার আমি। এই শরীরে তুমি কোথাও যাবে না, আগে সেরে ওঠো। বসো। না 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 না, অনেক দেরি হয়ে যাবে বাবা, অনেক দেরি হয়ে যাবে। দেরি তুমি নিজেই করেছো দেবদূত। জানি না সেটা কতটা দূরত্ব তৈরি করবে, জানি না। আমার মাথাটা ঘুরছে। বসো। আমি একটু শোবো। দেখি তো, একটু গায়ে হাত দিয়ে দেখি। সর্বনাশ, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। না, এক্ষুনি ডাক্তারবাবুকে একবার খবর দিতেই হবে, এক্ষুনি। এতগুলো মাস কেটে গেল, তবু দেবদূত ফিরল না। অবশ্য ফিরেই বা কি হবে? যা হবার তা তো হয়েই গেল। তবু যদি একবার ফিরতো তাহলে। না, তা আর হয় না। দুঃসময় অর্ক পাশে এসে দাঁড়িয়েছে। আমার বাবা, মা, বোন খেয়ে পড়ে আছে। আমার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে ও। ওকে তো আমি ঠকাতে পারি না। অর্ক পাল্টে গেছে। ও আমায় সত্যিই ভালোবাসে। দেবদূত, আমি ভুলে যেতে চাই তোমায়। চিরতরে ভুলে যেতে চাই। আর কোনো দিন যেন তোমার সামনে আমাকে দাঁড়াতে না হয়। কোনোদিনও না। কে এলো এখন? অর্ক তো এত তাড়াতাড়ি বাড়ি ফেরে না। দেখি তো, কে? চিনতে পারছো? কে? দেবদূত না? তোমার দেবদূত। তুমি কি চেহারা হয়েছে তোমার? অসুস্থ ছিলাম, তাই। তুমি কেমন আছো? এ বাড়ির ঠিকানা তোমায় কে দিল? তোমার বাবা। তুমি আমার বাড়ি গিয়েছিলে? হ্যাঁ। অথচ বাবা তো আমায় কিছু বলেনি। আমি বারণ করেছিলাম। তাহলে নিশ্চয়ই বাবা তোমায় এটাও বলেছে যে অর্ককে আমি বিয়ে করেছি। হ্যাঁ,
তবে তবে কেন এলে? তোমাকে দেখতে। কি কি দেখতে? হ্যাঁ, কি দেখতে? আমি কতটা খারাপ আছি সেটাই তো। না না তানিয়া, একবারটি তোমায় দেখবো বলে এলাম, না হলে তোমায় ফোনও করতে পারতাম। আমি তোমায় সত্যি ভালোবাসি তানিয়া। এসব কথাগুলোর এখন আর কোনো মূল্য নেই দেবদূত। ঠিকই বলেছ, সত্যি হয়তো এসব কথাগুলোর আর কোনো মূল্য নেই, কিন্তু কিন্তু আমি তোমার কাছে অপরাধী তানিয়া। সময়ের সঙ্গে সঙ্গে আমি সেটা উপলব্ধি করেছি। যে মেয়ে লাঞ্ছিতা হয় দোষটা তার নয়, দোষটা যে লাঞ্ছনা করছে তার। এটা একটা দুর্ঘটনা মাত্র, তার জন্য কোনো মেয়েকে দোষী সাব্যস্ত করা অন্যায়। আর এই কথাটুকু বুঝতে আমার অনেক দিন কেটে গেল। আর কিছু বলবে তুমি? প্রায়শ্চিত্ত করার একটা সুযোগও পাবো নাকি আমি? হ্যাঁ, আমাকে? আচ্ছা আচ্ছা, আমাকে তোমরা কি ভাবো বলো তো? হ্যাঁ, একটা খেলনা যার রিমোট কন্ট্রোল তোমাদেরই হাতে, যা খুশি করবে আর ক্ষমা চাইলেই সব কিছু থেকে মুক্তি। হ্যাঁ, তোমরা পাপ করে প্রায়শ্চিত্ত করতে চাও না, অথচ আমায় কিচ্ছু না করেও সারাটা জীবন শুধু শাস্তি ভোগ করে যেতে হলো। তানিয়া, চলে যাও তুমি, চলে যাও, বিরক্ত করো না আর আমায় সুখে সংসার করতে দাও। যাও তুমি। তানিয়া, দরজা খোলো। তানিয়া, দরজা খোলো। তানিয়া, কেন এলে দেবদূত? কেন এলে তুমি? আর কত শাস্তি তুমি আমায় দেবে ঈশ্বর? আর কত শাস্তি তুমি দেবে? চিয়ার্স হিরালাল। চিয়ার্স। তারপর বলো, হাউ ওয়াজ দ্য গেম? খেলাটা কেমন ছিল হিরালাল? জবাব নেই স্যার, জবাব নেই। অনুতপ্ত সন্ন্যাসী না সাজলে এতদিন তো আমাকে খুঁজে পাওয়া যেত না। তাছাড়া দেউলিয়া হওয়া নাটক না করলে ওই আমাদের কোম্পানির ওই সারের প্যাকেটে করে যে ড্রাগস আমরা গোটা সাউথ ইস্ট এশিয়াতে ছড়িয়ে দিচ্ছিলাম, সে নিয়েও তো সমস্যা হতো। আসল কথাটা কিন্তু এখনো বলেননি স্যার। বলিনি? কোনটা? ওই যে ওই তানিয়া ম্যাডামের কেসটা। You are so clever, হিরালাল। আসলে কি জানো, ওর মধ্যে একটা আগুন, একটা অদম্য আকর্ষণ। তাই তো ওকে দেখা মাত্রই ঠিক করলাম, আর নয়, আমার ওকে চাই। ওকে আমি বোধহয় সত্যি ভালোবেসে ফেললাম হিরালাল। কি বললেন আপনি? আর ওই ভালোবাসা? এই দেখো, আপনার ভালোবাসা মানে তো ওই কষায় মুরগি পোষা। ওই রানাঘাট, কৃষ্ণনগর, কাঁচরাপাড়া, বনগা, অশোকনগর, বারাসাত, এসব জায়গা থেকে তো ওই যতজন মেয়েকে আপনি ওই কামাতিপুরায় চালান করেছেন, সবাইকে তো আপনি ভালোই বাসতেন, তাই না স্যার?
ওয়েল সেড হিরালাল, ওয়েল সেড। আরে তানিয়া যে, এসো এসো। এই হিরালাল, আরে ওকে বসতে দাও। বসুন ম্যাডাম, বসুন। সবটাই তাহলে তোমার নাটক ছিল অর্ক? জীবনটাই তো নাটক, মাই ডিয়ার তানিয়া। অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ অ্যান্ড মেন অ্যান্ড উইমেন আর merely plays. চুপ করো। তুমি আমায় মিথ্যে বলেছো। মিথ্যে? হ্যাঁ মিথ্যে। তুমি বলেছিলে ও আসবে না, কিন্তু তুমি কি জানো ও এসেছিল? কে এসেছিল? দেবদূত। এখানে? হ্যাঁ এখানে। তুমি আমায় মিথ্যে বলেছো, ঠকিয়েছো। বেশ করেছি। তোমায় পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, সব। প্রেমে আর যুদ্ধে সব কিছুই ন্যায়, কিছুই অন্যায় নয়। আমার জীবনটা যুদ্ধক্ষেত্র নয় অর্ক। আমি ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, শুধু তুমি আমায় শেষ করেছো। আমি তোমায় ভালোবাসি তানিয়া। হ্যাঁ, কামাথিপুরায় চালান দেওয়ার জন্য তোমার ভালোবাসা, তাই না? হ্যাঁ তাই না? রান্নাঘর থেকে চপার বের করে এনেছো কেন? এই তুমি কি পাগল হয়ে গেলে? এই হিরালাল। ম্যাডাম সরে আসুন ম্যাডাম। চুপ, একদম চুপ। জানোয়ার মুসাহেবের দল পয়ে গলে জবাই করবো। বেরো এখান থেকে, বেরো তুই। স্যার আমি চললাম স্যার, আমি হিরালাল। এইসব মেরুদণ্ডহীন লোকের ভরসায় সমাজ বিরোধী কাজকর্ম করে বেড়াও তুমি। এগোবে না টিনা, বি সেন্সিবল। তুমি কি পাগল হয়ে গেলে? পাগল হয়ে গেলে? আমার সব কিছু শেষ হয়ে গেছে অর্ক। তানিয়া এগোবে না। তুমি শেষ করেছো, তুমি। এগোবে না। আজ তোমায় আমি এমন ভাবে মারবো না তানিয়া, যা দেখে পৃথিবীর কোন পুরুষ কোন মেয়েকে তার ভোগের সামগ্রী করার আগে দুবার ভাববে। তানিয়া এগোবে না। তানিয়া একটা হাত গেল, তোমার একটা হাত গেল। সেই হাত অর্ক, যে হাতটা দিয়ে আমায় আর আমার মতো হাজারো মেয়ের সর্বনাশ করেছিস তুই। এবার আর একটা হাতের পালা। আজ দেবীর বোধন, আজ মহাষষ্ঠী। আমি আজ নিজে বধ করবো। এদিকে সমস্ত মেয়েরা যেন এভাবে প্রতিবাদ করে ওঠে। অসুরদের রক্ত চক্ষুকে কেউ যেন ভয় না। আমাকে ক্ষমা করে দাও তানিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও তানিয়া। সব হারিয়েছি আমি। আজ আমি নিঃস্ব। অহংকার বড় ভয়ঙ্কর বাবা, আমিও ভুগেছি। আর তুমি? সততার নেশাও একটা পাগলামি জানো বাবা, একটা অহংকারকে জন্ম দেয়। সুযোগ বারবার মেলে না দেবদূত। মানুষ মাঝে মাঝে বড্ড দেরি করে ফেলে, দূরত্ব আরো বেড়ে যায়। কে? আমি দেখছি। তানিয়া, তুমি? আরে কি তোমার কাপড়ে লাল লাল দাগ কিসের? রক্ত? তুমি কি বলছো মা? কিসের রক্ত? অর্ককে আমি খুন করেছি। কি বলছো? হ্যাঁ, নিজের হাতে। কি বলছো তুমি? হ্যাঁ। তুমি
মানুষ খুন করেছ? না না বাবা, মানুষ নয়, অসুর। হ্যাঁ, হ্যাঁ, আজ তো মহাষষ্ঠী, দেবীর বোধন। যেভাবে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছেন, মা কালী শুম্ভ নিশুম্ভকে বধ করেছেন, সেভাবেই আমি বধ করেছি বাবা অর্ককে। কিন্তু কিন্তু কেউ জানলে তো? হীরালাল এতক্ষণে নিশ্চয়ই পুলিশকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ? ওরা শিগগির আমায় খুঁজে বের করবে। তানিয়া, তানিয়া, আমার জন্য তুমি এত বড় একটা কাজ করলে তানিয়া। আর আমি দেখো, আমি তোমার জন্য যে আমি সব করতে পারি দেবদূত। তানিয়া, আমি যে তোমায় ভালোবাসি, তবে এটা আমি শুধু তোমার জন্য করিনি, করেছি সেই সমস্ত মেয়েদের জন্য যারা প্রত্যেক দিন এই পুরুষ শাসিত সমাজে লাঞ্ছিতা হয়, ধর্ষিতা হয়। তফাৎ একটাই, মা দুর্গাকে সবাই পুজো করে, আর আমায় পুলিশ গ্রেপ্তার করবে, খুনি হিসেবে শাস্তি দেবে, ফাঁসি হবে আমার। না না তানিয়া, তানিয়া, আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। দেখো, শুধু আমায় একটু থাকতে দাও, একটু সংসার করতে দাও। আমার যে বড় লোভ হয় দেবদূত। নিশ্চয়ই 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 করবে, নিশ্চয়ই। বাবা, বাবা, তানিয়া, তানিয়া আমার স্ত্রী বাবা, ওকে আমি আগলে রাখবো বাবা। নিশ্চয়ই রাখবে, আর সেটাই তো মানুষের প্রকৃত ধর্ম। শুধু শুধু একটা কথা, আমি গ্রেপ্তার হলে আমার সঙ্গে যোগাযোগ রেখো না। আমি একা মরতে চাই। হ্যাঁ, কোনো মোহ যেন আমায় বাধা না দেয়। আর আমার বোনকে বিয়ে করো। ও আমার মতনই সুন্দরী, অত্যন্ত গুণী। তবে ভয় নেই, ও আমার মতো কলঙ্কিতা নয়। কোনো কলঙ্ক ওকে স্পর্শ করতে পারেনি দেবদূত। ও এখনো স্বচ্ছ, পবিত্র। তুমি কি বলছো তানিয়া? হ্যাঁ, তোমার জায়গা শুধু তোমারই, কেউ পারবে না সেই জায়গা নিতে। তুমি এসব কি বলছো? তবু কোনো শূন্যতাই চিরস্থায়ী নয়। আমি শান্তি পাবো দেবদূত, এটুকু করো তুমি আমার জন্য। তানিয়া, আমার বোন লীনাকে বিয়ে করো দেবদূত। বাবা, বাবা, আপনার মত আছে তো? দেবদূতের মতই আমার মত। আমি চলি। দেবদূত, দেবদূত, তুমি আমার কথা দাও। তুমি কথা দাও, তানিয়া, কথা দাও। বেশ, কথা দিলাম। ওকে, পুলিশ পুলিশ ওই ওই ওরা বোধহয় এদিকেই আসছে, আমায় ওরা নিয়ে যাবে। না 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 না, আমি তোমায় যেতে দেবো না তানিয়া। তা বললে কি হয়? ওই শুনতে পাচ্ছ না বিসর্জনের ঢাক বাজছে যে? না না, বিসর্জনের ঢাক নয়, ওটা বোধনের ঢাক। ওটা বোধনের ঢাক। আমার কাছে বোধন আর বিসর্জনে বিশেষ ফারাক নেই দেবদূত। তানিয়া, আমার যাবার সময় হলো। শুধু শুধু একটাই কথা বলবো, ভালো থেকো। আর দেখো, সমাজে যেন আর কোনো তানিয়ার জন্ম না হয়, আর কোনো অর্ক রায় যেন কখনো কোনো তানিয়াকে কলঙ্কিতা না করতে পারে। মেয়েরা প্রেয়সী, মেয়েরা সঙ্গিনী, মেয়েরা মা। সমাজে কোনো মায়ের অপমান যেন না হয়। তাহলেই আবার দেবী দুর্গার মর্তে আগমন হবে, আবার অসুর বধ হবে, আবার রক্তের হোলি খেলা চলবে।